আজকের সম্মানিত ট্রেনার মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড জনাব মোহাম্মদ রফিকুল আমিনকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের দিনটা আমাদের এই হলের মধ্যে যারা আছে তাদের জন্য অত্যন্ত আনন্দের, ঈদের দিনের মতো। কারণ বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিচুয়েশনের কারণে মানুষ খুব স্ট্রেসের মধ্যে আছে, আর আমরা আছি আনন্দের মধ্যে। তার কারণ আছে একটা, আমি বলি, আমরা এই জন্য আনন্দের মধ্যে নাই যে এখানে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে বা এখানে একটা লটারি ড্র হচ্ছে বা পুরস্কার বিতরণ করা হচ্ছে। আসলে এর চাইতেও চমকপ্রদ কিছু জিনিস ঘটতেছে, সেটা হচ্ছে আমরা আমাদের ফিউচার বিল্ড করার জন্য একটা স্পেশাল ইভেন্টে দায়িত্ব নিয়ে উপস্থিত হয়েছি। এই জন্য এটা সবকিছু চাইতে স্পেশাল। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানটা মিস না করার জন্য এবং আসার জন্য কষ্ট করে অভিনন্দন জানাচ্ছি। আপনি জানেন না, আজকে আপনার এই উপস্থিতি আপনাদের অনেকেরই এবং প্রায় সবারই জীবনের একটা মোড় ঘুরে যেতে পারে, এটা আমার বিশ্বাস। আমরা শুরু করেছি ড্রিম বিল্ডিং দিয়ে, আমরা শুরু করেছি প্ল্যানিং ফর অ্যাকশন, আমরা শুরু করেছি অ্যাটিটিউড বিল্ডিং, এরকম আমরা অনেকগুলো চ্যাপ্টার আমরা ট্রেনিংয়ে অ্যাটেন্ড করেছি। কিন্তু আজকেরটা একটু ভেরি স্পেশাল, যেটাকে আমি বলছি লিডারশিপ বিল্ডিং অ্যান্ড হোয়াট ইজ দ্য লিডারশিপ অর হোয়াট ইজ দ্য লিডার মিনস। দেখেন, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, এই পুরো পরিস্থিতিটাকে উন্নয়নে আনতে বা এটা ডেভেলপমেন্টে নিয়ে আসতে এবং পরিবর্তন করতে অনেকে অনেক রকম থিওরি দিয়েছেন এবং সবগুলোই ঠিক আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন, ওই সব থিওরির চাইতে একটা থিওরি যথেষ্ট এই পুরো পরিবর্তনটা আনার জন্য, সেটা হচ্ছে উই নিড এ লিডার অ্যান্ড উই নিড এ অনেস্ট লিডার। উই নিড অ্যান অনেস্ট লিডার। এই জন্য বাংলাদেশে এই আইটেমটা শর্ট আছে, লিডার নাই, লিডারশিপ নাই, তাই দেশ বিপদের মধ্যে আছে। দেখবেন একটা সংসারে যদি হঠাৎ করে কোনো মুরব্বী মনে করেন মা বাবা একসাথে মারা গেল আর বাচ্চারা যদি নাবালক থাকে, একটা ক্রাইসিস তৈরি হয়। অথবা যদি বাচ্চারা সাবালক হয়, তাদের মধ্যে যদি আগে থেকে কোনো দায়িত্ববোধ তৈরি না হয়, সেখানেও কিন্তু একটা ক্রাইসিস তৈরি হয়। বাংলাদেশের একই অবস্থা। বাংলাদেশের দীর্ঘদিন ধরে কিন্তু লিডারশিপের ক্রাইসিস। তো আমরা বিশ্বাস করি, এখানে এই হলের মধ্যে আমি বিশ্বাস করি অন্তত 2 থেকে 2.5 হাজার লোক আছে। তো যে দেশে একটা লিডারের দরকার, সেখানে 2-2.5 হাজার লিডার হলে তো কোনো কথাই নেই। আমরা যদি আমাদের অফিসিয়ালি ডিস্ট্রিবিউটর আছে 12 লক্ষের উপরে, তাই না? এই 12 লক্ষ লোক আমাদের লিডার হইতে হবে এমন কোনো কথা নাই। 12,000 লিডার যদি আমরা পাই, দেশ চেঞ্জ হয়ে যেতে পারে ইভেন একটা লিডারে। সো যে কথাগুলো বলছি, এখানে 2 রকমের লিডারশিপ নিয়ে কথা হবে। একটা হচ্ছে ইন জেনারেল, আর একটা হচ্ছে এমএলএম এর ক্ষেত্রে আপনার লিডারশিপে কি ভূমিকা আছে। তো চলেন আমরা প্রথমে শুরু করি যে আমরা লিডার বলতে কি বুঝি। লিডার মিনস সামওয়ান লয়াল, এনথুজিয়াস্টিক, অ্যাক্টিভ, ডুপ্লিকেবল, এডুকেটিভ অ্যান্ড রেসপন্সিবল। প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা খেয়াল করেন এবং মিলানোর চেষ্টা করেন, দেখবেন আপনার লিডার বেরিয়ে গেছে। LEADER, লিডার। যার ভিতরে এই কোয়ালিটিগুলো আছে তিনিই কিন্তু লিডার। তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে যে লিডার্স আর মেড নট বর্ন। অনেকের ধারণা যে লিডার বুঝি জন্ম নেয়, যেমন মনে করে যে কি কপাল আমাদের দেশে লিডার জন্ম নিয়েছে। এই কথা আজকে থেকে ভুলে যান, কোনো দিনই লিডার জন্ম নেয় না, নেয়নি। আজ পর্যন্ত পৃথিবীর কোথাও লিডার জন্ম নেয়নি। তাহলে লিডার কোত্থেকে আসছে? দে আর বিন মেড, তৈরি করা হয়েছে। তো এই কথাটা যদি সত্যি হয়, তাহলে আপনারা যারা ভাবতেছেন যে আমি লিডার হিসেবে এখনো জন্মগ্রহণ করি নাই, আমি চাষার ঘরে, মূর্খর ঘরে, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমার দ্বারা লিডারশিপ হবে না, ইউ আর রং। ইউ হ্যাভ টু বিল্ড ইউর লিডারশিপ ইনসাইড ইউ, দ্যাটস অল। কারণ আপনি মনে রাখতে হবে, লিডার কোনোদিন জন্ম নেয় না, লিডার তৈরি হয়। যদি লিডার জন্ম নিত, তাহলে আজকের এই ইভেন্টের কোনো দরকার ছিল না। আমরা তাহলে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ একটা লিডার দাও আমাদেরকে। কারণ আল্লাহ জানেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে উনি ওই লিডারশিপ ডেভেলপ করার ক্ষমতা দিয়ে দিয়েছেন। সো হোয়াট ইউ ডু লিডস আদার পিপল টু জয়েন ইন অ্যান্ড টু হেল্প ইউ টু রিচ ইউর গোল। আপনি কি করবেন আসলে? আপনি অন্য লোকদেরকে লিড দিবেন যারা আপনার সাথে জয়েন করবে। যদি এমএলএম এর এক্সাম্পল দিই, তাহলে এমএলএম এর ক্ষেত্রে টু হেল্প ইউ টু রিচ ইউর গোল। আপনার একটা গোল আছে, ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান, তাই না? ডায়মন্ড সম্বন্ধে আমি বলি যে এটা মেট্রিক ইন্টারমিডিয়েট পাস করার মতো। ডায়মন্ড হওয়া মানেই আপনি বুঝছেন ব্যবসাটা, এখন করবেন। ব্যবসা করার জন্য কিন্তু যথেষ্ট সময় আছে। নাও ইউ হ্যাভ টু স্টার্ট ইউর বিজনেস। কারণ এটা কিন্তু ঠিক, যতক্ষণ পর্যন্ত
39 বছর আপনার 364 দিন যায়, তখনও কিন্তু মানুষের মধ্যে ম্যাচুরিটি আসে না, কারণ তার আগে আল্লাহ নবুয়ত কারোর দেন নাই 40 না হওয়ার আগে। তেমনি ব্যাপারটা এরকম। সো বিল্ড লিডার উইদিন ইউ অ্যান্ড ক্রিয়েট লিডার অ্যারাউন্ড ইউ। দেখেন, আপনি আগে নিজের মধ্যে তৈরি করবেন লিডারশিপটা, আপনি লিডার। নিজেকে তৈরি করার পরে দেন হোয়াট আই সে নেক্সট, আপনার চতুর্দিকে কিন্তু আপনাকে লিডার তৈরি করতে হবে, কারণ এটার একটা ধারাবাহিকতা থাকতে হবে। কারণ আপনি যদি একাই লিডার হয়ে আবার মারা যান, আবার লিডারশিপের শূন্যতা, যাতে আমরা বারবার এই বিপদে না পড়ি, এই জন্য কন্টিনিউয়াস প্রসেসে প্রোডাক্ট এই ফ্যাক্টরি থেকে তৈরি হইতে হবে এবং মোর অ্যান্ড মোর এফিশিয়েন্ট। দেখবেন আগের দিনের গাড়ি বানাইতো, টয়োটা বলেন, ফোর্ড বলেন, আপনার জিএমসি বলেন, এখন তো আর ওরকম না। দিন যাচ্ছে, গাড়ির তৈরির এফিসিয়েন্সি বাড়তেছে, এটার ফিনিশিং বাড়তেছে আরো ভালো। আমার মতো তাই আগের দিনের লিডারের চাইতো বর্তমান লিডারের তেজস্ক্রিয়তা এবং যোগ্যতা থাকা উচিত 100 গুণ। বলে দেই কেন। আপনারা তো ইতিহাসে অনেক লিডারের নাম শুনছেন না, যারা পৃথিবীতে নাম করে ফেলছে। আপনি কি বিশ্বাস করেন সেই সমস্ত লিডারের চাইতো আপনি এগিয়ে চলে যেতে পারবেন আরো বেশি? আমি ক্লুটা দিয়ে দিই কেন। আপনি হয়তো ভাবতে পারেন কি বলে উনি, আগে যারা বড় বড় লিডার ছিল এদের চাইতে আমি ভালো করতে পারবো। অবশ্যই আপনি ভালো করতে পারবেন, বলে দিই, এবং আপনি আমার সাথে একমত হয়ে যাবেন বলে দেওয়ার পরপরই। দেখেন, আগের লিডারদের আমলে কোনো মোবাইল ফোন ছিল না, আগের লিডারদের আমলে কোনো কম্পিউটার ল্যাপটপ ছিল না, আগের লিডারদের আমলে এরকম মাইক্রোফোন ছিল না, গাছতলে চিল্লাই চিল্লাই কথা বলতো। আগের লিডাররা হেঁটে হেঁটে আন্দোলন করতে, হেঁটে হেঁটে একটা ডেস্টিনেশনে যেত, এখন তো প্লেনে যান। আপনি দেখছেন ফ্যাসিলিটি কত বেশি আপনার লিডারশিপ গ্রো করার জন্য। ইউ ক্যান বি ফাস্টার স্ট্রঙ্গার লিডার দ্যান এনিবডি এলস বিফোর। আগে যত লিডার ছিল আপনি সবাই, কিন্তু এটা আপনি জানেন না। মজার ব্যাপার হচ্ছে এটা আপনি জানেন না। আপনি জানেন না যে আগের টিভিগুলো ছিল বাল্বের তৈরি, আপনারটা এখন আইসি তৈরি, ইভেন মাইক্রোচিপ। আগে তো মাইক্রোচিপ ছিল না। আগে কম্পিউটার বসাইতে এরকম বড় ঘর লাগতো, এখন কম্পিউটার পকেটে নিয়ে হাঁটা যায়। আগের দিনের লোক একটাকে আইনা যদি টাইম ট্র্যাক্স করে দেখানো যায় দিস ইজ কম্পিউটার, সে হার্ট ফেল করবে। তোমার কম্পিউটার এত ছোট, এটা হইতেই পারে না। আগে কম্পিউটার স্টার্ট করতে নিউ ইয়র্ক সিটি পুরোটারই কারেন্ট ডাউন হয়ে গেছে, ভোল্টেজ ডাউন হয়ে গেছে, কম্পিউটার স্টার্ট করছে, তাতে নিউ ইয়র্ক সিটির ভোল্টেজ ডাউন হয়ে গেছে। এখন তো কম্পিউটার স্টার্ট করলে টেরই পাওয়া যায় না, কখন পকেটের মধ্যে স্টার্ট হয়ে বসে থাকে, চাপ খায় নাকি। এই জন্য বলতেছি, বিকজ অফ দি টেকনোলজি উই হ্যাভ এ মোর প্রিভিলেজ টু ডু 100 টাইমস বেটার দ্যান এনি লিডার প্রিভিয়াসলি, যারা আগে করছে। আমাদের বেশি স্কোপ আছে, কিন্তু এটা কিন্তু আমি বাড়ায় বাড়ায় বলতেছি না, আমি লজিক দিয়ে বলতেছি ইট ইজ পসিবল যে আগে যারা লিডার ছিলেন তাদের চেয়ে 100 গুণ ভালো করতে পারবেন আপনি। ইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ইউ নিড টু ডেভেলপ 4 ভ্যালুস টু বিল্ড লিডারশিপ উইদিন ইউ। এখন আমরা তো অ্যাকচুয়ালি আমাদের একটা তো পারপাস আছে, আমরা এখানে তো এমএলএম লিডারশিপ শিখতে আসছি। কারণ লিডারশিপ নিয়ে কথা বলতে গেলে 7 দিন কথা বলা যাবে, থামা যাবে না 7 দিন। এমএলএম বিজনেসে আপনার 4টা ভ্যালু আপনি ডেভেলপ করেন, তাহলে আপনি এমএলএম লিডার হতে পারবেন। খুব কেয়ারফুলি শুনেন কথাগুলো। 4টা ভ্যালুর কথা দাবি করা হয়েছে। লিডারশিপ বিল্ড করতে লাগে 21টা ভ্যালু, 21 ভ্যালুজ। বাট টু এক্সপ্লেন 21 ভ্যালুজ আই নিড অ্যাট লিস্ট 21 আওয়ার্স, বিলিভ মি। তো আমি শর্টকাট করলাম সেখান থেকে জিস্ট, যে 4টা ভ্যালু না হলেই চলে না, সেই 4টা ভ্যালু নিয়ে আমি কথা বলছি এখন। টাইপ অফ লিডারশিপ, আগে বুঝতে হবে লিডারশিপ কিরকম। লিডারশিপের মধ্যে দেখেন টাইটেল, একটাকে বলে টাইটেল লিডারশিপ। টাইটেল লিডারশিপ মানে উনি চেয়ারম্যান, এখন ওনাকে তোমরা সবাই ফলো করো। উনি এমডি, ওনাকে ফলো করো। উনি প্রেসিডেন্ট, ওনাকে ফলো করো। পছন্দ হোক কিছু আসে যায় না, না পছন্দ হোক তাতেও কিছু আসে না। কেন? তোমাকে পছন্দ করতে হবে। এটার নাম হচ্ছে টাইটেল। টাইটেলটা হচ্ছে দে হ্যাভ টু ফলো, এন্ড দিস লিডারশিপ ডাজন্ট এক্সিস্ট, থাকে না, ভেঙে পড়ে যায়। আপনি মনে রাখবেন, কাউকে যদি আপনি বাধ্য করেন আপনাকে ফলো করার জন্য, এই সময়ের ব্যাপার আপনার বিরুদ্ধে প্রতিবাদ করাটা শুধু সময়ের ব্যাপার। এটা বোঝা গেছে এবার 1/11 পরে। বহু লোক চোখ উল্টাই দিচ্ছে, নেতারা আর চিনো না, দেখছেন না, বসে গেছে। এই নেতারা একদিন আগেও কিন্তু পূজা করছে, বিকজ ইট ওয়াজ এ টাইটেল লিডারশিপ। তার ভিতরে ক্ষোভ ছিল, তাকে দিয়ে বাধ্য করে ফলো করানো হচ্ছিল, এটা তার ইচ্ছার বিরুদ্ধে ছিল। এই ধরনের লিডারশিপকে বলে টাইটেল লিডারশিপ, অ্যান্ড ইট ইজ নট গুড ওয়ান, যেটা এখন আমাদের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এটা আসলে ভালোটা না। আপনার যে লিডারশিপ তৈরি করা উচিত সেটা নট হ্যাভ টু ফলো, সেটা হইতে হবে দে ওয়ান্ট টু ফলো, তারা আপনাকে ফলো করতে চায়, যেটাকে আমি বলে থাকি বাই কনসেন্ট দে ওয়ান্ট টু ফলো। এই লিডারশিপটা তৈরি করতে হবে যেখানে আপনি বলবেন ভাই আমার পিছিয়ে হাঁটতেছেন কেন, তারা বলবো ভালো লাগে তাই, আপনাকে ছাড়া আমার কেন জানি ভালো লাগতেছে না, আমি আপনাকে ফলো করব। এই জিনিসটা আসলে দেখবেন যত রকমের পট পরিবর্তন হোক না কেন আপনার নেতৃত্ব কখনো নষ্ট হবে না, তাই না?
গুড় আপনি যেখানেই বসে খান মিষ্টি কম লাগে না, আমি দেখছি। ঘরে বসে খাওয়ালেও ভালো লাগে ওই রকম মিষ্টি, বাইরেও তাই, গাছের আন্থায় বসলো তাই, মঙ্গল গ্রহে গেলেও কিন্তু একই রকম মিষ্টি পাবেন। এটা কিন্তু স্থানকাল বিশেষ, কিছু লিডারশিপ আছে স্থানকাল বিশেষের উপর নির্ভরশীল। তা আমার কথা হচ্ছে এই লিডারশিপ ডেভেলপ করেন যে লিডারশিপ আপনাকে লোকে ফলো করতে চায়। একটু বলেন তো কখন মানুষ আপনাকে ফলো করতে চাইবে? যখন আপনার মধ্যে ভ্যালু আছে। দেখেন তো মৌমাছি কখন পিছিয়ে পিছিয়ে দৌড়ায়? যেখানে মধু আছে। কারণ আপনার ভিতরে ভ্যালু না থাকলে সে কেন দৌড়াবে? আপনার ভ্যালু লাগে, আপনি যদি বলেন আমাকে তুমি ফলো করো, বেয়াদব, আমি সিনিয়র, আমি তোমার চাইতে ইয়ে করি, নেতৃত্ব দিই ভালো, আমাকে তুমি ফলো করো। এখন মজার ব্যাপার হচ্ছে কি জানেন, ওই ধরনের লিডারশিপ নিয়ে আবার মারামারিও হচ্ছে। দ্যাট ইজ নট দ্য লিডারশিপ ইউ আর লুকিং ফর। আমি তো মনে করি যে লিডারশিপ মানুষ ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত। বলে ভাই আমার মানুষ জ্বালাইতেছে, আমার ভালো লাগে না, আমি একটু লুকাইতে চাই। সো কেন তারা আপনাকে ফলো করতে চায়? দেখেন, ইট ইজ বিকজ অফ দি প্রোডাকশন। আপনি হোয়াট ইউ হ্যাভ ডান, আপনি কিছু একটা করছেন, তা নাহলে তারা আপনাকে ফলো করতে চাইবে কেন? ইউ হ্যাভ ডান সামথিং ফর দেম, আপনি তাদের জন্য কিছু একটা করেছেন। আপনি এই এমএলএমও তাই করতে হবে, আপনাকে কিছু একটা তৈরি করতে হবে। অ্যাডমাইরেশন, হোয়াট ইউ ডিড ফর দেম, আপনি তাদের জন্য কিছু একটা করেছেন। দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত আরেকজনের জন্য কিছু না করবেন ততক্ষণ সে আপনাকে মানবে না নেতা হিসাবে। নেতা মানাটা আছে, দেখেন তো, আমি যদি বলি তুমি আমাকে নেতা মানো, সেটা ভালো না? আরেকজন আপনাকে নেতা মানতে চাচ্ছে, আপনি আপনি বলতেছেন না ভাই আমি তোমার নেতা হতে চাই না, সেইটাই কিন্তু মজা বেশি। কারণ আপনার সেই নেতৃত্বটাকে আমি বলেছি যে বাই কনসেন্ট এবং ইনফ্লুয়েন্স, হু ইউ আর রিপ্রেজেন্টস। ইনফ্লুয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু নেতৃত্বে। আপনি যদি কাউকে ইনফ্লুয়েন্স করতে না পারেন, দেন আমি বলবো কি দিস লিডারশিপ ইজ আনস্টেবল। সো আমি বলেছিলাম যে 4টা ভ্যালু, লেটস লুক অ্যাট দি ভ্যালুজ। এই 4টা ভ্যালু আপনার মধ্যে ডেভেলপ করতে হবে: ক্যারেক্টার, ভিশন, ইনফ্লুয়েন্স অ্যান্ড কারেজ। কারণ এই 4টা ভ্যালু ডেভেলপ না করলে এমএলএম তো অবশ্যই, এমএলএম এর বাইরেও কিন্তু নেতৃত্ব তৈরি করা খুবই কঠিন। আপনি একটু চিন্তা করে দেখেন তো বাংলাদেশের কয়জন নেতার মধ্যে 4টা গুণ আছে একসাথে? আচ্ছা, যাদের মধ্যে মনে করেন আপনিও বলবেন নাই, আমিও বলবো নাই, কিন্তু সবগুলো যে না এটা তো হতে পারে না। নিশ্চয়ই কিছু না কিছু আছে, কারো মধ্যে কিছু কিছু আছে যেটা আরেকজনের মধ্যে অন্যটা নাই। তো চলেন আজকে আমরা কিন্তু এটা অ্যানালাইজ করব, এই 4টা থাকলে কি হয়, এই 4টা না থাকলে কি হয়, আর 4টার মধ্যে একটাও যদি শর্টেজ হয় তাহলে কি হয়, এবং সেই শর্টেজটাকে ওভারকাম করার ঔষধও কিন্তু আজকে দিয়ে দেবো। যদি আপনি মনে করেন 4টার মধ্যে আপনার 2টা কম আছে বা 1টা কম আছে বা 3টা কম আছে, ইউ ক্যান ডেভেলপ দি রেস্ট, বাকিগুলো আপনি ডেভেলপ করতে পারবেন। সো আমরা আগে দেখি যে কিভাবে তৈরি হচ্ছে। প্রথমে বলেছি ক্যারেক্টার, ভিশন, ইনফ্লুয়েন্স অ্যান্ড কারেজ। এই 4টা জিনিস সেট হলে আপনার কি হচ্ছে, লিডারশিপ তৈরি হচ্ছে। তো মনে করেন কোন একজন ব্যক্তির একটা জিনিস কম আছে, তার কি আছে? তার কাছে আছে ক্যারেক্টার, উনি ভালো চরিত্রের অধিকারী, ওনার ভিশনও ক্লিয়ার, কিন্তু উনি পরিষ্কার দেখতে পান, ওনার মধ্যে সাহসও আছে, কিন্তু খেয়াল করছেন 3টা ভালো কোয়ালিটি আছে, বাট সামহাউ হি ডাজন্ট হ্যাভ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। তখন কি হবে? এর কারণ কি, কেন ইনফ্লুয়েন্স করতে পারে না? এবার আমি একটু বলি আপনাকে। মনে করেন উনি হচ্ছেন সবজি ভুজি, আর আরেকজনের বা একজন লোক হচ্ছে সবজি ভুজি, তার কাছে যে উনি মাংসের প্রশংসা করতেছে, ইনফ্লুয়েন্স করতে পারবে? একজন হচ্ছে মনে করেন ক্রিকেট প্লেয়ার, সে ইনফ্লুয়েন্স করতে গেছে একজন ফুটবল প্লেয়ারকে, পারবে? পারবে না। কাউকে আপনার ইনফ্লুয়েন্স করতে হলে তার লাইনে আগাইতে হবে। যে কারণে নেটওয়ার্ক মার্কেটিং এ একটা ট্রিক ইউজ করা হয়, আজকে আমি আপনাদেরকে সেই ট্রিকটা বলি। নেটওয়ার্ক মার্কেটিং এ ধরেন একজন লোক আসছে একজন প্রসপেক্টের সাথে কথা বলতে, তো এখন যিনি কথা বলতে আসছে ইনি ইঞ্জিনিয়ার, যার সাথে কথা বলতে আসছে উনি ফুটবল প্লেয়ার, দুইজনের পেশার সাথে কোনো মিল আছে? কিন্তু দেখেন ইঞ্জিনিয়ার কিভাবে ফুটবল প্লেয়ারকে ইনফ্লুয়েন্স করে, একটু দেখেন। উনি আইসা দেখা করলো, সালাম আলাইকুম, কেমন আছেন? সালাউদ্দিন ভাই ভালো। আপনি তো খেলাধুলা ছেড়ে দিয়েছেন, অনেকদিন হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু আপনার বহু পুরনো একজন দর্শক, গ্যালারিতে বসে বসে হাততালি দিতাম, তখনও কিন্তু জানতাম না যে আজকে একদিন এই প্রেক্ষাপটে আপনার সাথে এভাবে দেখা হবে। আসলে আপনার খেলা আমি খুব উপভোগ করছি। এই শুরু হইলো কিন্তু। তো জিজ্ঞাসা করতেছে আপনি ফুটবল? না, আমি ফুটবল খেলি না, আমি ইঞ্জিনিয়ার। তো ফুটবল আমার খুব একটা হ্যাঁ, আমার এক কাজিন আছে, উনি একসময় ভালো ফুটবল খেলতেন। আসলে আমি একটা জিনিস বুঝি না, আপনারা এতগুলো লোকের পাশ কাটায়, আমার সেই গোলের কথা এখনো মনে আছে, এতগুলো লোকের পাশ কাটায় কিভাবে গোলটা করলেন বলেন তো? দিলাম আমি বলটা ছেড়া ওনার হাতে,
উনি আমার সাথে কথা বলবে 15-20 মিনিট বলার পরে বলবে কি, তো এখন বলেন আপনার বিষয়টা কি, কারণ এখন আমি কোন একটা ব্যাপার আসছি উনি জানে, বাট হি ইজ মেন্টালি রেডি টু লিসেন টু মি। আমি বলবো যে না, ব্যাপারটা আসলে ফুটবল খেলার মতো না, এটা একটা ব্যবসা। আমি ভাবলাম যে আপনি তো এখন অনেকদিন ধরে রিটায়ার, কিছু একটা করা দরকার। তো আমিও ইঞ্জিনিয়ার, দেখেন আমিও কিন্তু ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তো একটা বিষয় আপনার সাথে ডিসকাস করতে আসছি। ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক অপরচুনিটি, ইটস আ মিলেনিয়াম অপরচুনিটি। এখন আমি যদি শুরুতে ওনার সাথে মিলেনিয়াম অপরচুনিটি নিয়ে কথা বলতাম, হি কুড নট বি ইনফ্লুয়েন্সড বাই মি, হতো না। আমার যত কোয়ালিটি থাকুক, আমি সৎ, আমার ভিশন একদম ক্লিয়ার, আমার সাহস আছে, ওনার বাড়িতে চলে আসছি, বাট আই কুড নট ইনফ্লুয়েন্স হিম। দি গেম ইজ ওভার। দেখা যাক গেম কিভাবে ওভার। দি গেম ইজ ওভার ইজ নো লিডারশিপ। এটার অর্থ হচ্ছে নো লিডারশিপ। এরকম লোক কিন্তু বাংলাদেশে বর্তমানে ভুরি ভুরি আছে, তার প্রমাণ পাওয়া গেছে যখন ক্রাইসিস তৈরি হয়েছে আর একজনও খুঁজে পাওয়া যায়নি। সৎ কিন্তু আছে, সাহসও আছে, বুঝে জিনিসটা কোন দিকে যাবে, কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে না, সো লিডারশিপ নাই। নেক্সট, এখন মনে করেন এটাকে ডেভেলপ করার জন্য কি করা যেতে পারে? ওই যে একটু আগে দেখাইছি না আমি, পার্টিসিপেশন। আমি পার্টিসিপেট করেছি ওনার পেশাতে, ওনার ক্যারিয়ার, উনি কি ফুটবল প্লেয়ার, আমি ওনার সাথে অংশগ্রহণ করেছি ওনার সাবজেক্ট নিয়ে, আমি ওনাকে হেল্প করেছি, ওনার প্রতি জেনারেস হয়েছি এবং ওনার থেকে কথা বের করার চেষ্টা করেছি। আসলে আই লেট হিম টক, নট আই ডিড টক। এটা হচ্ছে আপনার প্রেসক্রিপশন যে কিভাবে আপনি ইনফ্লুয়েন্স ডেভেলপ করবেন। সো আপনি যদি এখন নেক্সট টাইম যদি কোনো ইনফ্লুয়েন্স ডেভেলপ করতে চান, তাহলে এমএলএম এরটা বলে দিই, তাই না? এমএলএম এর ইনফ্লুয়েন্সের টেকনিকটা কি, কে বলতে পারেন? কারো মনে আছে? কারণ নাই, আমি বলেছি ফর্ম, FORM। আপনি ঢুকে একজনের সাথে তার ফ্যামিলির খবর নিবেন, ভাই ভাবি বাচ্চা কেমন আছে, তারপর O অকুপেশন, তারপর R রিক্রিয়েশন, তারপর M মানি। এইটা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্স। ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ফর্ম, নট অ্যাবাউট বিজনেস, নট অ্যাবাউট MLM, নট অ্যাবাউট ইভেন প্রোডাক্ট। আরে আপনি তার বাড়িতে আসছেন, তার খোঁজ খবর নেন, ভাগে ভাই কেমন আছেন, খালাম্মা কেমন আছে, ভাবি বাচ্চারা। দেখেন না আপনি কি পরিমাণ প্রশ্ন বেরিয়ে চলে আসে। চাকরি বাকরি কেমন চলছে, কাজ তো আগের জায়গায় না চেঞ্জ করছেন, তারপরে কোথাও বেড়াতে বেড়াতে যান নাই, বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও জায়গা জমি কিছু করছেন মনে হয়, বাড়ি টাড়ি, চারোটা কিন্তু কাভার হয়ে গেছে ফর্মের মধ্যে, খেয়াল করে দেখেন। When you talk about form, then you are influencing him actually, and you can develop influence by using word called forms. Then somebody has a character, has a courage, সাহসও আছে, সে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, বাট হি ডাজন্ট হ্যাভ ভিশন। সে জানে না কি করতে হবে। কি করেন আপনি? করি আর কি একটা কিছু। কি করবেন? দেখা যাক কি হয়, দেশের অবস্থা তো ভালো না, যদ্দূর যেতে পারি আর কি। এটা হচ্ছে ভিশনলেস। ইট ইজ এ লিমিটেড, হি হ্যাজ এ লিডারশিপ বাট ইটস এ লিমিটেড ফর সার্টেন পিরিয়ড। কারণ সে জানে না কোন দিকে যেতে হবে, তার ডাইরেকশন ল্যাক নাই, ডিফিকাল্টিজ ইমেজিনিং দি ফিউচার, ল্যাক অফ ডিরেকশন, আনসার্টেন ফিউচার। আপনি যদি একজন লোকের কাছে যা বলেন যে আপনি যে কাজটা করতেছেন এটা সম্পর্কে আপনি আসলে শিওর না কোন দিকে যাচ্ছেন, ওয়াই সামবডি শুড জয়েন উইথ ইউ। এটা কখন হয় জানেন? আমি বলি, যখন ওই বিষয় এবং ওই প্রতিষ্ঠানের প্রতি মানুষের একটা সন্দেহ থাকে, তখন কিন্তু এই জিনিসগুলা ডিফিকাল্টিস তৈরি হয়। কয় জানি না কোম্পানি কিরকম করছে, ধারণা নেই, হবে কিছু একটা ভালো করতেছে, ভিতরে একটা ডাউট আছে। সেই ডাউটটা কি করতে হবে? আপনার ওভারকাম করার জন্য আপনাকে ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানতে হবে, কোম্পানি সম্বন্ধে জানতে হবে, অর্থাৎ এই ইন্ডাস্ট্রিটা কি এটার উপরে ইয়ে করতে হবে, ট্রেনিং নিতে হবে। যে কোম্পানির সাথে কাজ করছেন তার উপরে জানতে হবে, আর আপনার নিজের কি গোল, আপনার নিজের অবজেক্টিভ কি, এটা সেট করতে হবে। যে ব্যক্তির গোল সেটিং নাই, অবজেক্টিভ সেটিং নাই, যে কোম্পানি সম্বন্ধে জানে না এবং সিস্টেম সম্বন্ধে জানে না, তারই ভিশন লস্ট। সো ভিশন, তাহলে ভিশন যদি লস্ট হয়, তাহলে ভিশন ডেভেলপ করার জন্য কি করতে হবে? এই 3-4টা বিষয়ের উপরে কাজ করতে হবে। দেন ইউ হ্যাভ, লেটস সে ইউ ক্যারি ক্যারেক্টার, ইউ ক্যারি ইভেন ভিশন, ইউ ক্যারি ইভেন ইনফ্লুয়েন্স, বাট ইউ ডোন্ট হ্যাভ এ কারেজ। ভালো কথা, সাহসটা নাই। সাহস কেন থাকে না? দেখেন, সাহস না থাকলে তখন হয় কি, শর্ট টার্ম লিডারশিপ। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখনই সে রাস্তা দিয়ে গাড়ি চালায়, গাড়িতে ওই স্পিড ব্রেকার গুলো আগে চোখে পড়ে, এত সুন্দর রাস্তাটা চোখে পড়ে না। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে এই, যখন কারোর সাথে কাজ করতে যায়, তার ভালোটা দেখার আগে তার খারাপটা দেখে আগে। দিস ইজ দ্য প্রবলেম, দ্যাটস ওয়াই পিপল লস দেয়ার কারেজ। এবং কারেজ ডেভেলপ করার একমাত্র উপায় হচ্ছে এই যে প্রবলেম, ডিলেজ, বাম্প ইন দ্য রোড, লো সেলফ স্টিম। আপনার সেলফ স্টিমটাকে ডেভেলপ করতে হবে, দেন ইউ ক্যান ডু ইট। এখন এটা কিভাবে করবেন? দেখেন, এটা কিন্তু ওষুধ দিয়ে দিছি অলরেডি।
ওষুধ ট্যাবলেটের নাম হচ্ছে অ্যাকশন, মানে কাজ করবেন খালি, তাতে কি হবে? রেজাল্ট তৈরি হবে। রেজাল্ট হলে কি হবে বলেন তো? অ্যাকশনের পরে যদি রেজাল্ট তৈরি হয়, রেজাল্টের পরে কি তৈরি হয়? কনফিডেন্স। কনফিডেন্স আপনাকে কি হেল্প করে? কারেজ। সো দিস আর দি মেডিসিন, হাউ ইউ ডেভেলপ ইউর কারেজ। নাও ফাইনালি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, you have vision, you have courage, you have influence, but no character. আসলটাই নাই। এটা হচ্ছে লো ক্রেডিবিলিটি, আনস্টেবল, থাকবে না এই লিডারশিপ, কোনোদিন থাকবে না। কারণ মানুষ বলে যে তার চরিত্র ঠিক নাই, তারা কি ফলো করব? ইটস এ লো ক্রেডিবিলিটি, এবং পিপল ডাউট অন ইউ, ইউ ক্রিয়েট ডাউট অ্যান্ড লো ইন্টিগ্রিটি। এটা ডেভেলপ করা কিন্তু সবচেয়ে সহজ। কি সহজ জানেন? কেউ যদি তার ক্যারেক্টার ডেভেলপ করতে চায়, তার ব্যাপারে যদি কেউ সন্দেহ আনে, ফার্স্ট থিংটাই হচ্ছে আগে নিজের অপরাধটা, দুর্বলতাটা স্বীকার করেন। সমস্যা হচ্ছে আমাদের দেশে একটা নেতা পাওয়া যায়নি যে সমালোচনা করলে স্বীকার করতে চায়, স্বীকার করে না এবং এটাকে ফেস করে না। আপনি জানেন ক্যারেক্টার ডেভেলপ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যে এটা লুজ করেছেন এই ব্যাপারে স্বীকার করে সারেন্ডার করেন যে এটা আমার মিস্টেক, আই শুড নট ডু ইট, বাট এই আপনার ডেভেলপ হচ্ছে। আমি আপনার ফর্মটা মাইরে খাইছি, এটা ঠিক হয়নি। আমি আপনার কমিশনটা উঠে ফেলেছি, এটাও আমার উচিত হয়নি। আমি আপনার গ্যাস চুরি করছি, অত্যন্ত খারাপ কাজ করছি। এখন আমাকে একটু কথা বলতে দেন, আমি প্রত্যেকটা জিনিস কম্পনসেট করতে চাই ডাবল। আমি যে ভুলগুলো আপনার সাথে করছি, যে অন্যায়গুলো করছি, যান সব আমি ডাবল করে দেবো, আমাকে একটা স্কোপ দেন। তো সাধারণত আমি অন্যভাবে দেখি, এইটা ডেভেলপ করার জন্য অনেক সময় অনেক নেতারা অন্য মানে পলিটিক্যাল লিডাররা অন্য স্কিম ধরে। তারা করে কি, একজনের বাড়িতে গিয়ে তার সাথে রিলেশনশিপ বিল্ড করার জন্য, কারণ মেইন সমস্যা যেটা হয় ক্যারেক্টার না থাকলে রিলেশনশিপ লুজ করে, তখন তার বাড়িতে গিয়ে কি করে বলেন তো? বলে আপনার সাথে ভোটের জন্য গেলে তখন বলে কি, বাড়িওয়ালা বলতেছে আপনি আমার বাড়িতে আসছেন কেন, আপনাকে এবার ভোট দেবো না। উনি বলে আমি কি ভোট নিতে এসেছি? হ্যাঁ, বেশি কথা কন। ভাত খাবো, ভাত নাই, যা আছে তাই খাবো, পান্তা ভাত তাই খাবো। দেখছেন, ইটস ওয়ান কাইন্ড অফ সারেন্ডার, ইট ইজ ওয়ান কাইন্ড অফ সারেন্ডার অ্যাকসেপ্টেবল। যে ঠিক আছে তুমি আমার ভোট দিও না, ভাবি মনে রাখেন কিন্তু ও যদি ভোট দেওয়ার খবর আছে আমি গেলাম। এটার জন্য কি করতে হবে দেখেন, ইন্টিগ্রিটি, তার সাথে আপনি সম্পর্ক গড়ে তোলেন, তাকে সম্মান দেখানো শুরু করেন, তার প্রতি সিনসিয়ার হন, সিনসিয়ারিটি দেখান, দেন ইউ ক্যান ডেভেলপ ইউর ক্যারেক্টারশিপ। নাও ইফ ইউ ক্যান ডেভেলপ ক্যারেক্টার, ভিশন, কারেজ অ্যান্ড ইনফ্লুয়েন্স, দ্যাট ইজ কল্ড ইফেক্টিভ লিডারশিপ। এখন আপনি ইফেক্টিভ লিডারশিপ, আমাদের বিশ্বাস করেন এরকম পিস যদি একখানো বাংলাদেশে থাকে রাজনীতি অঙ্গনে, দেশে কিন্তু কোনো সমস্যা থাকার কথা না। একখানো যদি আপনার ওই যে দেশে লিড দেওয়ার ক্ষেত্রে থাকতো, আই হ্যাভ এ ডাউট আছে কিনা, অথবা তারা হয়তো জানেও না যে তাদের এই জিনিসগুলো নাই। সো দে হ্যাভ টু অলসো জয়েন সাম ডে হিয়ার ফর দি ট্রেনিং। সো ইউ আর এ লিডার, আর ইউ রেডি টু লিড? আপনি তো লিডার, আমি জানি। আচ্ছা, আপনি যদি লিড দিতে চান তাহলে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু কষ্ট করতে হবে, আপনাকে চেয়ারের থেকে উঠে গিয়ে কাজ করতে হবে। আমি দেখেছি আমাদের দেশের লিডারশিপটা নষ্ট হয়ে যাওয়ার কারণ কি? কারণ আমরা প্রত্যেকটা চেয়ারে একটা করে ম্যান বসাই দিয়া 15 কোটি চেয়ারম্যান বানায় ফেলেছি। চেয়ার ছাড়া কাজ করতে পারে না। অফিসে একটা চাকরি পেলে আগে থেকে আমার চেয়ার কই, টেবিল কই, আমার কম্পিউটার ডেস্ক কই, আমার ফাইল কই, আমার তারপরে ফাইনালি আমার পিএস কই, পিয়ন, তারপরে হ্যাঁ কলিং বেল টিপ দিল, কাজ শুরু হলো, কাজ কিছুই নেই। আমি খুব কম বসের দেখছি বিদেশে যে চেয়ারে টেবিলে বসতে পারে। লেট মি টেল ইউ ওয়ান জব প্লেস। আমি এক ভিয়েতনামিজ ফ্যাক্টরিতে কাজ করতাম, মিস্টার ফং, প্রচুর পয়সার মালিক উনি, কোটিপতি সোজা কথা। তো ওনার মেয়ের জামাই হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর, আর উনি হচ্ছেন কি চেয়ারম্যান, আর ওনার ওয়াইফ হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর। আজকে আমি আপনাদের একটা কথা বলি, শুনলে হাসবেন। আমি সারা অফিস খুঁজে এক্সিকিউটিভ ডাইরেক্টর, অ্যাকাউন্টেন্ট, ক্লার্ক, এদের অফিস খুঁজে পাইছি, এমডি চেয়ারম্যানের অফিস খুঁজে পাইনি। প্রথম মনে করছি কোথাও আছে, আমাকে খুঁজে বাইর করতে হবে। বছর খানিক গড়ে আস্তে আস্তে আমি চিন্তা করলাম, যেহেতু আমি ফোরম্যান, আমার চাকরিটা হয়েছিল ফোরম্যান হিসাবে, তো আমার তো একটু কাজ আছে, চেয়ারম্যানকে আর ইয়াকে খুঁজে বাইর করি। তো আমি এত খোঁজার চেষ্টা করলাম লাঞ্চ আওয়ারে, পাই না। পরে আমি মিস্টার ফংয়ের একদিন বললাম যে আমি তোমার সাথে একটু ছুটির সময় যখন কাজ শেষ হয় তোমার অফিসে এসে কথা বলতে চাই। বলে বলো এখন। আমি বললাম না, তোমার অফিসে গিয়ে। এখনই বলো, সমস্যা নেই। আমি বললাম না, আমি চিন্তা করলাম এখন কাজের মধ্যে এভাবে বলা ঠিক না, তোমার অফিসে গিয়ে বলো। আই ডোন্ট হ্যাভ অফিস, ওয়াই আই নিড অফিস। আমি বললাম তোমার অফিস নেই মানে? আমার অফিস থাকলে তো করে ঘুরে দেখবে কে? সকাল থেকে, ক্যান ইউ বিলিভ দিস গাই, ফ্রম মর্নিং টু ডাস্ক, ডন টু ডাস্ক,
এই লোক ফ্লাইং গার্ডের মতো আপনার অফিসের ভিতরে ঘুরে, তার কোনো অফিস নাই। সে মনে করে যেখানে 12 ঘন্টা আমাকে ডিউটি দিতে হয় ফ্লোরে, আমার অফিসে বসার দরকার পড়ে না। ওয়াই শুড আই স্পয়েল টেবিল চেয়ার এন এ রুম? কেন আমার দরকার? তো আমি বললাম তো এক্সিকিউটিভ বলে তার কাজ আছে, সে তোমাদের জন্য স্যালারি বানায়, তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার লেখে। আমি তার টেবিল চেয়ার না দিলে সে কাজ করবে কি এখানে দাঁড়ায়? তো আমি বললাম এমডি তারও লাগে না, এমডি আমার ওয়াইফ, কারো কোনো টেবিল চেয়ার লাগে না। আমার মাথার মধ্যে কিন্তু খুব জোর বাজে উঠলো যে আমি প্রথম কোন প্রতিষ্ঠান দেখলাম যেখানে এমডি চেয়ারম্যানের টেবিল নাই, আর সবার আছে। টু মেনি অফিসার দেন ফলোয়ার দেন ক্রিয়েটর। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এমএলএমও দেখেছি, আমি কোনো ডায়মন্ডকে দেখি নাই কোনোদিন সামনের সারিতে আইসা সিট ব্লক করতে বিদেশে, একদম পিছনে দেখছি। আমি দেখেছি, বরং দেখছি এনকারেজ করে নতুন ডিস্ট্রিবিউটারকে সামনে বসাই দিছে। ও যাইতে চায় না, বসো, তুমি বুঝো না, সামনে গেলে ওনাকে কাছের থেকে দেখবা, ভালো লাগবে। কারণ তারা মনে করে যে ওই যে বাচ্চা স্কুলে নিয়ে যাওয়ার মতো, তারা মনে করে দে শুড বি লিফট আপ, দে শুড বি এনকারেজড। আমি দেখেছি, আমাকে তখন একটা কথা বলেছিল, লিডার্স অলওয়েজ কাম আর্লি স্টে লেট। লিডার সবসময় সবার আগে আসে আর সবার পরে যায়, দেরিতে থাকে। আমি বললাম কেন? বলে লাস্ট মোমেন্টের অ্যানাউন্সমেন্টটা শোনার জন্য। লিডার কখনো বলে না যে দিস ইজ নট মাই জব, লিডার বলে লেট মি ডু ইট ফর ইউ। সো আমরা সেই ধরনের লিডার এক্সাম্পল তৈরি করতে চাই। দেন বি অ্যান এক্সাম্পল। আপনি যদি লিড দিতে চান তাহলে নিজেকে একটা উদাহরণ হিসেবে তৈরি করেন, তাইলে দেখবেন আপনার ভিতরে নেতৃত্ব তৈরি হয়ে গেছে। সো হাউ ইউ ডেভেলপ? লিড বাই এক্সাম্পল। লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। লিডার সবসময় কিভাবে লিড দেয়? ডু ফার্স্ট দেন টেল আদার্স। উনি নিজে আগে করে তারপর অন্যকে বলে, কখনো অন্যকে আগে বলে না, নিজে পরে করে না। আপনি যে কোনো একটা জিনিস করতে হলে আগে আপনি লিড দেন, আপনি এক্সাম্পল হয়ে যান। এক্সাম্পল হলে দেখবেন বাকিরা করা শুরু করে। সো ক্রিয়েট এক্সাম্পল ইউরসেলফ ফার্স্ট। নিজে আগে এক্সাম্পল তৈরি করেন, তারপরে কি করবেন? দেন লিড দ্য টিম টু ডেভেলপ লিডারশিপ। আগে নিজের ভিতরে যে কোনো যোগ্যতা তৈরি করেন, যে কোনো ভ্যালু তৈরি করেন, তারপরে টিমের কাছে যান, তারপর টিমের মধ্যে তৈরি করেন। টিমকে আগে বলতে যায় না। আমি অনেকের দেখছি বলে কি তুমি ট্রেনিং করো, যাও তুমি ট্রেনিং করো, নিজে বাইরে বাইরে ঘুরতেছে, কিন্তু ওনার নিজের ট্রেনিং এর দরকার নাই। কার ট্রেনিং এর দরকার আছে? টিমের। আশ্চর্য লাগে, বহু লিডারকে এমনও দেখছি এরকম গুরুত্বপূর্ণ ইভেন্ট মিস করছে, জিজ্ঞাসা করছি পরে কি করছেন, কেন আসেন নাই? বস আমার একটা টিম মিটিং ছিল এক জায়গায় ফেনীতে, ওইটা ক্যান্সেল করতে পারিনি। মানে ওই টিম মিটিংটা ওনার এই নিজের ট্রেনিং এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। নিজে ট্রেনিং না নিয়া কেউ আছে নাকি নিজে নামাজ না পড়ে আরেকজনের হেদায়েত করার মসজিদ বানায়? ইউ ডু ইউরসেলফ ফার্স্ট। সো ইউ ক্রিয়েট এক্সাম্পল। আপনি এক্সাম্পল তৈরি করেন। কিভাবে আপনি এক্সাম্পল তৈরি করবেন? এক্সাম্পল তৈরি করার জন্য আপনাকে কাজ করতে হবে। ইউ ফলো রুলস অফ 5 ইন এমএলএম অর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এক্সাম্পলটা তৈরি করার জন্য 5টা রুল ফলো করেন। এই 5টা রুল যদি আপনি ফলো করেন, দেন ইউ ক্যান ক্রিয়েট দি এক্সাম্পল। এই 5টা রুল কিসে বলছি? এমএলএম অথবা নেটওয়ার্ক মার্কেটিং, যে যেটাই বুঝেন, কারণ দুইটাই সিমিলার টাইপ অফ বিজনেস। ইউজ 500 পয়েন্টস মান্থলি, এটা হলো নাম্বার 1 রুলস। আপনি আগে মাসে 500 পয়েন্টের পণ্য নিজে ব্যবহার করে অন্যরা হেদায়েত করেন, দয়া করে প্লিজ। যদি আপনি নিজে ব্যবহার না করেন, জীবনে মুখ খুলে একজনকে বলেন না যে 500 পয়েন্টের প্রোডাক্ট কিনেন, কারণ এটা হবে একেবারে মুনাফিকি, হিপোক্রেসি। যতক্ষণ পর্যন্ত নিজে 500 পয়েন্ট ব্যবহার না করবেন মাসে, ততক্ষণ মুখ খুলেন না। তাহলে আপনি 1 নম্বর রুল কি ভঙ্গ করতেছেন? রুল নাম্বার 1 আপনি ব্রেক করতেছেন। সো ইউজ প্রোডাক্ট ইউরসেলফ ফার্স্ট 500 পিবি এভরি মান্থ এন্ড বি এক্সাম্পল। আপনার অন্য কে করলো কিনা এটা আপনার দেখার বিষয় না, আপনি আরেকজনকে করতে বলুন না, আপনি নিজেই করেন, এটাই যথেষ্ট। আপনি বলেন তো, আপনাদেরকে আমি কতদিন পুশ করছি যে আপনারা 500 পয়েন্ট করেন বিফোর আই ডু ইট? আমার এমন হয়েছে কোনো মাসে 2600 পয়েন্ট হয়ে গেছে, কোনো মাসে 1600 পয়েন্ট। 1000 পয়েন্টের নিচে কোনো মাসে আমার এখন পয়েন্ট হয় কিনা আই হ্যাভ এ ডাউট। আমি নিজে পার্সোনালি আমি পয়েন্ট এই জন্য করি না যে এই 500 পয়েন্ট আমার একটা সাইকেল ভেঙে যাইতেছে এটার জন্য করছি। নো, এক্স্যাক্টলি আই মেক এ হ্যাবিট অফ প্রোডাক্ট ইউজিং। সেকেন্ড, টেক বেসিক ট্রেনিং। আমি বেসিক ট্রেনিং এর জন্য বলছি, আমাদের বেসিক ট্রেনিংটাই কিন্তু মূল সমস্যা। আপনি ম্যারাথন ট্রেনিং করতেছেন, আপনি লিডারশিপ ট্রেনিং করতেছেন, আপনি প্রজেক্ট ট্রেনিং করতেছেন, হাবি জাবি দুনিয়ার ট্রেনিং করতেছেন, কিন্তু আসল জিনিসটাই করেন নাই, সেটা হচ্ছে বেসিক ট্রেনিং। জানেন বেসিক ট্রেনিংটা কি? বেসিক ট্রেনিং হচ্ছে যে আপনি এখন পর্যন্ত 17টা কন্ডিশন যে ফর্মের উল্টা দিকে লেখা আছে, বাই হার্ট আপনি বলতে পারবেন না, আমি জানি।
এবার আপনি এটাও বলতে পারেন না যে 10 নম্বর কন্ডিশনটা কি লেখা আছে, এইটাও জানেন না যে 17 নম্বর কন্ডিশনটা কি আছে, কিন্তু আপনি ট্রেনিং ধুমসে করতেছেন গত 5 বছর ধরে, কিন্তু নিজে কি দলিলের মধ্যে সই করছেন সেই দলিলটা একদিনও পুরো দেখেন নাই। প্রত্যেকে এই কাজটা করছেন। আপনারা কি পারেন কোন একটা কাগজ না দেখে সই করে দিতে? এখন আমি যদি একটা সাদা স্ট্যাম্পের মধ্যে কিছু লেখা যদি বলি খালি সইটা করেন, করবেন? কেন আপনারা স্ট্যাম্প দেখলে মনে করেন ওইটা একটা মারাত্মক জিনিস? কেন সাদা কাগজে সই করলে এটা কাজ হয়ে গেছে না? আর প্রিন্টেড কাগজ, অলওয়েজ কেয়ারফুল, বি কেয়ারফুল। আপনি যে কাগজটাতে সই করছেন এটার প্রত্যেকটা শব্দ বুঝারও চেষ্টা করেন, শুধু বললে হবে না, বুঝারও চেষ্টা করবেন। কেউ কাউকে জোর করেন না যে এখান দিয়ে খালি সই করেন, আপনি কলমটা ধরেন আমি কাগজটা ঘুরাইতে আসি। দিস ইজ নট দি স্টার্টিং অফ বিজনেস। লেট দেম ডু ফর বেসিক ট্রেনিং। আপনার বেসিক ট্রেনিং এটাই মিন করছি আমি, যেগুলো ফান্ডামেন্টাল ইনফরমেশন অ্যাবাউট দি কোম্পানি, অ্যাবাউট দি সিস্টেম, অ্যাবাউট দি প্রোডাক্ট, গাইডলাইন, এগুলোই কিন্তু না করে স্পেশাল ট্রেনিং এ ঢুকে গেছে, ম্যারাথনে ঢুকে গেছে, ডে লং ঢুকে গেছে, ওয়ার্কশপ ঢুকে গেছে, বাট বিশ্বাস করেন বেসিকটাই নাই। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, বর্তমানে আমরা 4টা বেসিক ট্রেনিং বানাইছি মডুল, এই 4টাই করবেন। এই 4টা বেসিক ট্রেনিং করার পরে নেক্সট কাজটা কি? এই বেসিক ট্রেনিং হচ্ছে ডু নট স্পন্সর এনিওয়ান বিফোর ইউ আন্ডারস্ট্যান্ড দি নেটওয়ার্ক বিজনেস। কারণ আপনি এই বেসিক ট্রেনিং করলেই কিন্তু আপনি নেটওয়ার্ক বিজনেসটা বুঝবেন। ডু নট স্পন্সর এনিওয়ান, এনিওয়ান, আবারও বলতেছি, আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দি নেটওয়ার্ক বিজনেস। এটাও ঠিক হবে না, উচিত হবে না। আমাদের এখানে এখনো অনেকে এরকম আছে যে ব্যবসা এখনো বুঝে হয় না, কিন্তু 10-12 জন করা শেষ। এটা কিন্তু অন্যায় হয়েছে, এবং সেই অন্যায়টা এখন কারেকশন করেন যে আগামী তার কাউকে করতে দেবেন না, এটা হলো কারেকশন। আমি মনে করি যে আপনি যখন ব্যবসা বুঝবেন, মানুষ কিন্তু আপনার পিছনের কাতার দেবে, লাইন দেবে। সো ব্যবসা বোঝার চেষ্টা করেন। সবসময় একটা কথা বলে আসছি, এমএলএম বিজনেস করা সহজ, বোঝা কঠিন। সুতরাং সময় দিতে হবে বুঝার দিকে, করার দিকে নয়। সো উইনার্স আর লিডার্স আর লিডার্স আর ডায়মন্ডস। এবং আপনারা তো আজকে ডায়মন্ড হতে চান নাকি? আমি তো বুঝতেছি এইটার জন্য বসে থাকা। সো ইউ আর থিঙ্কিং ডায়মন্ডশিপ হিয়ার। চিন্তা করতেছেন যে আপনি ডায়মন্ড? আপনাকে চিন্তা করতে হবে, আপনার ভিতরে সেই ভ্যালুটা ডেভেলপ করতে হবে যে হ্যাঁ আমি ডায়মন্ড, দেন ইউ ক্যান বি ডায়মন্ড টু। আপনি যখন ডায়মন্ড চিন্তা করবেন তখনই আপনি ডায়মন্ড হতে পারবেন। দেখেন তো এই ডায়মন্ডদেরকে চেনা যায় কিনা? এক লাইকে ডায়মন্ড, দিস আর দি ডায়মন্ড অ্যাকচুয়ালি। এবং আজকে সেলিব্রিটি একজন আমাদের কাছে আজকে আছে, মিস্টার দেলোয়ার হোসেন। কংগ্রেচুলেশন টু মিস্টার দেলোয়ার। এখন আমি একটা কথা বলি আজকে আপনাদেরকে, এনারা কি জানেন? ওই যে একটু আগে বলেছি, লিড বাই এক্সাম্পল। দিস পিপল আর ইউর এক্সাম্পল বিকজ দে আর লিডার্স অ্যান্ড ইউ হ্যাভ টু ডুপ্লিকেট দ্যাম। তারা 5 বছর, 6 বছর, 7 বছরে যেটা করছে, সুবিধা হচ্ছে প্রযুক্তির কারণে আপনারা এখন এটা হতে পারবেন 2 বছরে। এবং আমি এটা বিশ্বাস করি, এবং দ্যাট শুড বি ইউর ড্রিম কার। এটা হওয়া উচিত আপনার ড্রিম কার, নাকি? এরকম একটা গাড়ি না থাকলে হয় না। সো আপনাদের সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা সবাই লিডার হন, এই জোর আশাবাদ ব্যক্ত করছি, এবং আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ। আমি এখন আজকের যে সেলিব্রিটি, ওনার একটু ব্যক্তিগত কিছু পরিচয় সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। 1968 সনের 30শে জুলাই আজকের যে সংগঠিত অতিথি জনাব দেলোয়ার হোসেন, উনি জন্মগ্রহণ করেন চাঁদপুর জেলার হাইমসুর থানাধীন গন্ডাবাড়া ইউনিয়নে। ওনার বাবা ছিলেন মরহুম হাজী ইউনুস আলী ব্যাপারী, ওনার মাতার নাম মরহুমা আমানা বেগম। ওনারা 2 ভাই 4 বোন। এই সফল মানুষটি ইতিমধ্যে বিবাহ করেছেন, স্ত্রীর নাম হচ্ছে আমিরুন নাহা সুইটি, এবং এমএলএম ব্যবসার সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত হয়েছেন 1999 সাল থেকে। যতটুকু আমরা জেনেছি, এই সফল মানুষটি তার গ্রামের উত্তর গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন। আলগি দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, এবং ঢাকায় তেজগাঁও কলেজ থেকে এইচএসসি এবং বিএসসি শেষ করেছেন, সমাপ্ত করেছেন। এবং আপনারা শুনলে খুশি হবেন,
এই মানুষটি সাইকেল রেসিং যে প্রতিযোগিতা, সেই দীর্ঘ 16 ঘন্টা সাইকেল চালিয়ে উনি প্রথম পুরস্কার অর্জন করেছিলেন। এবং আরো শুনলে খুশি হবেন, এক জায়গায় উনি দীর্ঘ 16 ঘন্টা এক জায়গায় সাইকেলে দাঁড়িয়েছিলেন, উনি পড়েন নাই, এজন্য উনি পুরস্কৃত হয়েছেন। এবং পরপর দুইবার স্লো সাইকেল রেসিং এ উনি পুরস্কৃত হয়েছেন। আজকের সেই সেলিব্রিটি জনাব দেলাওয়ার হোসেনকে আমরা এখন সংগঠিত করব। আমাদের সকল ডায়মন্ড এক্সিকিউটিভ বন্ধুরা, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের পরিবারে যে মানুষটি ইতিমধ্যে পদার্পণ করেছেন, উনাকে সাথে নিয়ে আপনারা মঞ্চের দিকে আসুন। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হাততালি হবে, জোরে হাততালি হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। তোমার আছে পদ্মা মেঘনা, তোমার আছে কর্ণফুলী যমুনা। আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলাজ মোহাম্মদ হুসাইন কে বিনীত অনুরোধ জানাচ্ছি, প্রধান অতিথি সহ অন্যান্য সকল অতিথিকে নিয়ে মঞ্চে আসার জন্য। আমি সকল ডায়মন্ডকে মঞ্চে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকল ডায়মন্ড বন্ধুরা, আপনারা আপনার বন্ধুদেরকে নিয়ে মঞ্চে থাকুন, সকল অতিথি এবং আমাদের পরিচালক মণ্ডলী, এবং আমি রফিকুল ইসলাম সরকারকে অনুরোধ জানাচ্ছি, আপনিও আসুন। সকলে জোরে একটা করে হাততালি হবে। ঠিকানা তোমার আছে সবুজের মাঝে লাল, তোমার আছে অনন্ত আকাশ, সুকান্ত নজরুল জীবনানন্দে তুমি এরপরে পাবে পাবে। আমি আজকের সম্মানিত প্রধান অতিথিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ডায়মন্ড এক্সিকিউটিভের যে সনদপত্র কোম্পানির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে অনুরোধ জানাচ্ছি, সেই সার্টিফিকেট আমাদের আজকের সেলিব্রিটিকে প্রদান করার জন্য। সেই সাথে সেই ড্রিম কারের গাড়ির চাবি। তারপরে হচ্ছে সেই মহামূল্যবান ক্রেস্ট, যেটা আমাদের আজকে সেলিব্রিটিকে প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। জোরে হাততালি হবে, তা আসবে কেন? ধন্যবাদ। আমি সম্মানিত সভাপতিকে অনুরোধ জানাচ্ছি সম্মানিত সকল অতিথিকে নিয়ে আসন গ্রহণ করার জন্য। আমি যেদিন প্রথম সেমিনার দেখি, এমএলএম এর গুরু, মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমের জনক, অলরাউন্ডার আমাকে যাকে বলি, সেই রফিকুল আমিন সাহেবের আমি সেমিনার দেখেছিলাম।
সেমিনার দেখার পর থেকে এক মুহূর্ত, এক সেকেন্ডের জন্য আমি অদ্যাবধি নেগেটিভ হইনি। আমার একটি দোষ আছে, আমার অ্যাসোসিয়েট বৃন্দরা যখন আমাকে বলেন যে দেলোয়ার ভাই, যে কোম্পানির এই সিদ্ধান্তটুকু, যা এই পরিস্থিতিতে আপনি কি বলেন, আমি বলি যে ঠিক আছে। বলছে আপনি তো সব কথাই বলেন ঠিক আছে, একটু ভেবে চিনতে বলেন। আমি বলছি আমাকে কিছুটা সময় দেন, আমি ভেবে চিনতেই বলবো। ঠিক কিছু সময় পরে যখন তারা আমার কাছ থেকে সেই প্রশ্নের উত্তর জানতে চাইতেন, আমি বলেছি যে অবশ্যই ঠিক আছে। আমি কখনোই মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমে এসে কখনোই নেগেটিভ হইনি। জীবন যুদ্ধে উত্তীর্ণ হওয়ার জন্য জাকির সাহেব বলেছিলেন যে সত্যিকার অর্থে তাই, যা আমি একটা ধন্যাঢ্য পরিবারের সন্তান ছিলাম। আমার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। আমার বয়স যখন 2 বছর ছিল, তখন আমি আমার বাবাকে হারাই, আমার অনুরূপভাবে আমার মাকে হারাই। বাবার সেই সম্মানের কারণে আমি যখন প্রাইমারিতে পড়ি, তখন অনেক বয়স্ক লোক বাবার প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমাকে আপনি করে বলতেন। তাই আমাদের ফ্যামিলিগত ট্রেডিশন ছিল বিজনেস করার জন্যই কিন্তু আমার অবচেতন মনে আমি গেঁথে নিয়েছিলাম। এই দেশের পরিবেশে আমি যখন পড়াশোনা শেষ করে একটি সরকারি সংস্থার সঙ্গে বিজনেস শুরু করলাম, বিজনেস করতে গিয়ে আমার কখনোই কোনো প্রাপ্তি উইদাউট ঘুষ ছাড়া কখনোই প্রাপ্তির সম্ভাবনা ছিল না। আমার মন নানাভাবে নাড়া দিতে থাকলো যে ঘুষ দিয়ে এই দেশে বিজনেস করা এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেখানে হাত বাড়িয়েছিলাম সেখানেই কিন্তু ঘুষ বৃত্তি ছাড়া ব্যবসা করা খুব কঠিন ছিল। ঠিক একটি পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে বাহিরের সঙ্গে পণ্য নিয়ে ব্যবসা করব। সেখানে একজন ব্যবসায়ীর সঙ্গে সম্পৃক্ত হয়ে আমি ট্রায়াল বেসিস বা অথবা অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি কোরিয়া, হংকং এবং থাইল্যান্ডে গিয়েছিলাম। তাতে করে আমার এই ভ্রমণে অনেক টাকা চলে যায়। আমি স্টাডি করে দেখেছিলাম সেই ভদ্রলোকও কিন্তু তার উপর ডিপেন্ড করার মতো নয়। পরিশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি যে দেশ ত্যাগ করব, বাহিরে গিয়ে শ্রম দিয়ে আমি অর্থ উপার্জন করব। ঠিক এমনই এক মুহূর্তে আমার এখন সহযোদ্ধা, আমার খুব কাছের একজন বন্ধু জাকির সাহেব যখন আমাকে ইনভাইট করলেন, সে বলল যে এই সিস্টেমের মধ্যেই তুমি সফলতা অর্জন করতে পারবা। আমি তার সঙ্গে আর্গুমেন্ট করিনি, আমি তার সঙ্গে শুধু এই বিষয়টা বুঝবার চেষ্টা করেছিলাম যে আমি বাইরে যাওয়ার যে সিদ্ধান্তটুকু নিয়েছিলাম, এতে তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো আমি এবার একটু ভেবে দেখি। সত্যি ভাবতে গিয়ে এই সিস্টেমের ভিতরে এমন কিছু আমি দেখেছি, আমি যে হতাশার বৃত্তের মধ্যে, যে ট্রেডিশন প্রথার মধ্যে যে বৃত্ত আমাকে আবদ্ধ করে রেখেছিল, একমাত্র মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে আমার সেই বৃত্তকে ভেঙে দিয়ে আজকে সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশে একজন সুখী মানুষ হিসাবে আজ আমি আত্মপ্রকাশ করেছি। আজকে যাদের জন্য সমৃদ্ধি, তারা কষ্ট করবে আর আমরা ঘুমিয়ে থাকবো, এটা হতে পারে না। এ হলো সে আমার স্ত্রী, যিনি নানাভাবে আমাকে সুযোগ দিয়েছেন। আমি তাকে একটু ডায়াসে থাকবো। আর তার বিজনেস সেন্টারটি ইনশাল্লাহ 2009 সালের মধ্যেই ডায়মন্ড এক্সিকিউটিভ হবে, এই দোয়াও কিন্তু আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। ওকে, change it and say till I come. আমি আসলে আপনাদের উদ্দেশ্যে একটু সালাম বিনিময় করার জন্য আমি ওনাকে মাইক্রোফোন হাতে তুলে দিলাম। উপস্থিত সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। সবাই ডায়মন্ড হবেন এই প্রত্যাশায় শেষ করছি। সিইও ডিএসটিসি জনাব মোহাম্মদ আশরাফুল আমিনকে অনুরোধ জানাচ্ছি স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। প্রিয় বন্ধুগণ, ডেস্টিনি 2000 লিমিটেড আজকে এমন একটি উচ্চতায় এসে দাঁড়িয়েছে যেখানে ডেস্টিনিকে নিয়ে কোনো বিতর্ক, কোনো সমালোচনা করার সুযোগ বা অবকাশ অন্তত আমাদের আর নেই। মানুষ আমাদের নিয়ে সমালোচনা করছে, সেটা শোনার সময় এখন আমাদের আর নেই, কারণ আমাদের সামনে
একটা টার্গেট রয়েছে, 2012 সাল বেকার মুক্ত বাংলাদেশ আমাদেরকে করতে হবে। 2012 সালের মাঝে আমাদেরকে স্বনির্ভর হতে হবে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করার একটা লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টার। বলতে দ্বিধা নাই, গর্ব নিয়ে বলতে পারি যে এই প্রতিষ্ঠানটি মনে হয় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানটি দাবি করে বলতে পারে যে প্রতি বছর অন্তত 30,000 এই ধরনের সেশনের মাধ্যমে, প্রশিক্ষণ পরিচালনার মাধ্যমে এই বাংলাদেশের অর্ধশিক্ষিত মানুষকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, ডেস্টিনি 2000 লিমিটেড বিশ্বাস করে এই দেশের মানুষের পক্ষে সকল কিছুই করা সম্ভব। যদিও বর্তমানে এই দেশের ইতিহাসকে নিয়ে বিভিন্নভাবে নেগেটিভ দিকগুলো তুলে ধরা হচ্ছে, তারপরেও আমরা যে দিকটি দেখি সেটা হচ্ছে এই সেই বাংলাদেশ, এই সেই জাতি, যেই জাতি মাত্র 9 মাস যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে। আমরা সেই দেশের মানুষ যেই দেশ ভাষার জন্য যুদ্ধ করেছে। পৃথিবীর একমাত্র দেশ এই বাংলাদেশ। বিপণন ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করে এই মার্কেটিং পেশায় প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ নেতৃত্ব আমরা নিজেদের মাধ্যমে তৈরি করব, নিজেদের মাঝে তৈরি করব এবং এই কাজগুলোকে মাঠে প্রয়োগ করে আমরা 2012 সালে বেকার মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ আমরা করবই। তো আমি আজকে একটা শুভেচ্ছা একজন মানুষকে আরবার বিনীতভাবে জানাতে চাই। আমার অত্যন্ত কাছের একজন মানুষ, অনেক গুণে গুণান্বিত, অনেক গুণে গুণান্বিত। সে মানুষটার নাম হচ্ছে জনাব দেলোয়ার হোসেন। আমি মানুষটার মধ্যে এত গুণ আছে আগে কখনো জানতাম না। বিগত অনেক দিন কাজ করার কারণে অনেক বিশেষ এত সামান্য সামান্য গুণ আছে। তার মধ্যে সবচেয়ে প্রচন্ড যে গুণটা আছে সেটা হচ্ছে প্রচন্ড আত্মবিশ্বাসী এই লোকটি। সেই দেলোয়ার হোসেন আজকে ডায়মন্ড হয়েছেন। আজকের এই সেলিব্রেশন অনুষ্ঠানে আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আপনারা অনুমতি দিলে আপনাদের সকলের পক্ষ থেকে উনাকে সম্বোধিত করতে চাই এবং শুভেচ্ছা জানাতে চাই। প্লিজ একটা জোরে হাততালি দেন আপনারা। দেলোয়ার দম্পতি এখানে বসা আছেন। আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি, আবার অনুরোধ করছি, এই হাততালিটা শুধু আপনার জন্য। যাদের আলোয় আলোকিত আজকের এই ডেস্টিনি ভুবন, তাদের কিছু কথা না শুনলে আজকের এই অনুষ্ঠানের কিছুটা অপরিপূর্ণতা থেকে যাবে। তাদের একজনের কথা নিয়ে আসছেন, সেরকম একজন ব্যক্তিত্ব, আমাদের সকলেরই প্রিয় মুখ, ডায়মন্ড এক্সিকিউটিভ ডেস্টিনি 2000 লিমিটেড খন্দকার বেনজির আহমেদ। প্রথমত আজকে যিনি সম্বর্ধিত দেলোয়ার ভাই, আমি ওনাকে একটু সম্বোধন করে বলছি যে আমার নিজের বাড়ি ফার্মগেট তেস্তুরি বাজার। আমি একদিন দেখি দেলোয়ার ভাই ফার্মগেট তেস্তুরি বাজার থেকে বেরোচ্ছে। অনেক দিন আগের কথা, 2002 সালের কথা। আমি দেলোয়ার ভাইকে চিনতাম কিন্তু অত ভালো করে চিনতাম না। আমি জিজ্ঞাসা করলাম, দেলোয়ার ভাই আপনি এখানে কি করতেছেন? কয় আমি তো তেস্তুরি বাজার থাকি। আমি হতবাক হয়ে গেলাম, কারণ তেস্তুরি বাজারের আমি বাসিন্দা, উনি এখানে বেশ ভালো আছেন এবং আমাকে বললেন যে আমি তেস্তুরি বাজার এলাকায় খুব ভালো কাজ করতেছি। এবং আমি দেলোয়ার ভাইয়ের সাথে এরপরে বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ পেয়েছি। আসলেই সত্যি উনি আত্মপ্রত্যয়ী মানুষ, খুব পরিশ্রমী মানুষ এবং উনি একজন, আমি বলতে গেলে ডেস্টিনির জন্য নিবেদিত ব্যক্তিত্ব। এত কাজ উনি ডেস্টিনির জন্য করেন। আজকে উনি ডায়মন্ড হয়েছেন, আমি শুনে খুব খুশি হয়েছি এবং আমি ওই দিন পেয়ে ওনাকে আমি জড়িয়ে ধরেছি এবং ওনাকে আমি সম্বর্ধনা জানিয়েছি। এবং আমি মনে করি আমার ডায়মন্ড বন্ধুদের পক্ষ থেকে আমি দেলোয়ার ভাইকে স্বাগত জানাচ্ছি ডেস্টিনি ডায়মন্ড পরিবারে। সকলের পক্ষ থেকেও ওনাকে আমি সম্বর্ধনা জানাচ্ছি। আজকের এই মহতী সভায় আমি ছোট্ট একটি কথা বলতে চাই। একটা হলো যে আমাদের সবার একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু ব্যবসায় নিয়োজিত না, আমরা জাতি গড়ার কাজে নিয়োজিত। সুতরাং আমাদের পথ কিন্তু অনেক কঠিন এবং অনেক দূর। সুতরাং আমাদের অনেক কিছু করতে হবে। আমাদের সকলের প্রিয় মুখ ডায়মন্ড এক্সিকিউটিভ মোহাম্মদ জাকির হোসেন। তো সে একটু বাস্তববাদী। বিভিন্ন জায়গায় গিয়ে কিছু পত্রপত্রিকা কাগজপত্র আমার কাছ থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে স্টাডি করে
2 মাস পরে সে জয়েন করেছে। জয়েন করার পরে থেকে রানা ভাই যেটা বলেছে যে আসলে অনেকগুলি গুণ তার মধ্যে আছে। জয়েন করার পর থেকে সে আর অন্য কোনো দিনই সে এমএলএম এর বাইরে কোনো ফোকাস দেয়নি, বরং মোটর পার্টসের ব্যবসা থেকে গুটিয়ে নিয়ে চলে আসছে। সিভিল এভিয়েশনে যে ঠিকাদারি ছিল সেটাও সে ছেড়ে দিয়েছে। মানে এমএলএমটাকে এমনভাবে নিয়েছে, আমার সাথে বিভিন্ন বিষয় সম্পর্কে পরামর্শ করত, কিন্তু আজ পর্যন্ত আমার সাথে আমাকে মানসিকভাবে সে কখনো চাপে রাখে নাই তার কাজকর্ম নিয়ে। এটার কয়েকটা উদাহরণের মধ্যে আমি দিচ্ছি। দুজন যখন কাজ করতাম, কেউ কেউ বলতো আমরা 2 ভাই, আবার কেউ কেউ বলতো দেলোয়ার আপলাইন আমি ডাউনলাইন। আমি শুনে খুব ভালো লাগতো, খুশি হইতাম। সকলের পরিচিত মুখ ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব সিরাজুম মনির। গুরু আজকে আমাদেরকে যে লিডারশিপ ট্রেনিংটা দিলেন, এখান থেকে আমি এই লিডারশিপ ট্রেনিং থেকে এভাবে ব্যাখ্যা করব যে সেই মানুষ নামের পশুগুলো একদিন আপনার লিডারদের কাছে আসবে তারা মানুষ হওয়ার জন্য। কিছুদিন আগে আমাদের দেশে সিডর হয়েছিল। এই সিডরের চাপে এই ঝড়ের মুখে পড়ে বনের বাঘ মানুষের কাছে এসে মানুষ সেজেছিল, সে সেদিন বাঘ ছিল না। ঝড়ের চাপে ঠিক বনের পশু, হিংস্র প্রাণী একদিন মানুষের কাছে এসে মানুষ হয়ে যেমন আশ্রয় নিয়েছিল, তেমনি এই লিডারশিপ ট্রেনিং, এই ডেস্টিনি 2000 লিমিটেডের বিভিন্ন প্ল্যান পরিকল্পনার মাধ্যমে আমরা বাংলাদেশে সে বেকার মুক্তর যে একটি স্বপ্ন দেখতেছি, এরকম সফলতার জোয়ার বা সফলতার ঝড় যেদিন আসবে, এই পশু নামের মানুষগুলো আমাদের কাছে আসবে মানুষ হওয়ার জন্য ওই দিন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মোসাদ্দেক আলী খান। আজকে সেলিব্রেশন যেটি হচ্ছে সপ্তাহে হবে, দৈনিক হবে। আজকে যে বিষয়ের উপর ট্রেনিং এর আয়োজন করা হয়েছে লিডারশিপ, আমি এই সুনির্দিষ্ট এজেন্ডার উপর আমার বিগত 7 বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কয়েকটি কথা বলি। আজকে ট্রেনিং আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে বিষয়গুলোর উপর ট্রেনিং করি, তার মধ্যে সবচেয়ে দামি যে ট্রেনিংটা, সবচেয়ে ইফেক্টিভ যে ট্রেনিংটা, যে ট্রেনিংটা যদি সত্যিকার অর্থে আমরা রপ্ত করতে পারি, আত্মস্থ করতে পারি, তাহলে পরে আমাদের সফলতা সুনিশ্চিত, সেটি হচ্ছে লিডারশিপ ট্রেনিং। লিডারশিপ একটি শব্দ যার আমি আমার মতো করে প্রতি শব্দ শুনি, দেখি, বুঝি। যেমন পানির প্রতি শব্দ রয়েছে না, জল, বলি তো পানির অপর নাম জীবন। আমার অভিজ্ঞতায় আমি লিডারশিপটাকে দেখি রেসপন্সিবিলিটি হিসেবে। রেসপন্সিবিলিটি আমার অভিধানে, আমার অভিজ্ঞতায় লিডারশিপের প্রতি শব্দ হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব। যদি কেউ রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে তার জীবনে ব্যর্থ হওয়ার সুযোগ নাই, সফলতা তো নিশ্চিত। আপনি সততার সাথে যদি এই ব্যবসাটা করেন, উইথ অনেস্টি, সততার মাধ্যমে জন্ম নেয় রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটির মাধ্যমে জন্ম নেয় লিডারশিপ, লিডারশিপের মাধ্যমে জন্ম নেয় সফলতা। এটি তো ফর্মুলা। সম্মানিত পরিচালক প্রশাসন মেজর অবসরপ্রাপ্ত জনাব সাকিবুজ্জামান খানকে বক্তব্য প্রদান জানাচ্ছি। আমি ডেস্টিনি এখন দেশের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা 152টি অফিস নিয়ে আমরা কাজ করছি। এই 152টি অফিসে কিছুক্ষণ আগে পর্যন্ত 16,88,617 জন ডিস্ট্রিবিউটার এখানে জয়েন করেছেন। বিশাল ব্যাপার। তাদের মধ্যে 7,003 জন এক্সিকিউটিভ হিসাবে আছেন, যেখানে ডায়মন্ড এক্সিকিউটিভের সংখ্যা 21 জন আজকের দেলওয়ার সাহেবকে নিয়ে। সো বিশাল একটা পরিবার আমাদের হয়ে গেছে। এই ডেস্টিনির নাম এখন শুধু শহরে না, গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু এটার নামটা ছড়িয়ে আসে। বাট দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় যেখানে আসলেও ডেস্টিনির নামটা বেশি পরিচিত থাকার কথা, সেখানে এই নামগুলা পরিচিতি সেভাবে পাচ্ছে না। উদাহরণস্বরূপ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, আমরা যখনই যাই বিভিন্ন জেলায়,
জেলায় যাদের আমাদের নাম সম্বন্ধে জানার কথা, আমাদের ব্যবসা সম্বন্ধে জানার কথা, ম্যাক্সিমামের ধারণা আমাদের সম্বন্ধে নাই বা থাকলেও সঠিক নাই। এটা আমাদেরই অপারগতা যে আমরা এটা করাইতে পারি নাই। তবে আমরা যে এখন কাজ যে করছি আমরা বিভিন্ন জায়গায়, আমরা আমাদের এই কাজগুলো যদি সঠিকভাবে করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের পরিচিতি এমনি হয়ে যাওয়ার কথা। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ডেস্টিনি 2000 লিমিটেডের পরিচালক রয় জনাব মেজবাউদ্দিন স্বপন। আজকে যারা আমিন ভাইয়ের ট্রেনিং এর কোনো একটা পয়েন্টও যদি আপনার মনে দাগ কেটে থাকে আর সেই পয়েন্টটা সামনে নিয়ে যদি আপনি কাজ করেন, আগামী দিনে আর একজন দেলোয়ার সাহেবকে এই স্টেজে দেখা যাবে না। তখন দেখা যাবে আপনারা এত দেলোয়ার সাহেব বা এত ডায়মন্ড এখানে আসবেন, তখন ডায়মন্ডরা এক সাইডে শুধু যাবে আর এক সাইডে হাত তুলে নাড়া দিয়ে চলে যেতে হবে। কারণ এই মঞ্চের সামনে যারা আছেন তারা 2010 সালে আমার বিশ্বাস সবাই ডায়মন্ড। আপনি বিজনেসটা জাস্ট মনোযোগ দিয়ে করেন তাহলেই হবে, এর চেয়ে তার বেশি কিছু দরকার নাই। শেষ যে কথাটা সেটা হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার বিশ্বাস লেভেল যদি হাই থাকে তাহলে আপনার ডায়মন্ডের জন্য যেমন আপনাকে খুঁজতে হবে না। এই মুহূর্তে আমি এখন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের বিশেষ অতিথি আছেন একজন, তারা আগে বিশেষ অতিথিকে আমাদের মাঝে পরিচয় করে দেওয়ার জন্য এবং ওনাকে বিনীতভাবে আহ্বান করার জন্য, এই পর্বটি পরিচালনা করার জন্য আমি আমাদের দৈনিক ডেস্টিনির সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম সরকারকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। মনিরুজ্জামান চৌধুরী, ওনাকে একটু আপনাদের সামনে ওনার সম্পর্কে দুটো কথা বলা। মনিরুজ্জামান চৌধুরী উনি শুধু সরকারের একজন সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাই নন, উনি একসময় বিসিকের চেয়ারম্যান ছিলেন এবং এই বিসিকের চেয়ারম্যান থাকা অবস্থায় আপনারা যে লক্ষ্য করছেন বাংলাদেশের যে মৌ চাষ এর একটা আন্দোলনের রূপ ওনার সময়ই কিন্তু এটা ঘটেছে। মানুষের জন্মের পরে যখন ছেলে হয় আজান দেয় বা মেয়ে হয় আনন্দ প্রকাশ করে, তখন প্রথম যে জিনিসটা দেওয়া হয় তার মুখে মধু দেওয়া হয়। এবং আজকের 1000 বছর আগে মিশরে এই যে ফারাওরা মারা গেছে, তাদের যে কবর আবিষ্কার হচ্ছে তার মধ্যে দেখা যায় তাদের সাথে মধু রয়ে গেছে। তো আমি মধুর কথা বলছি যে এটা মধুর মাস চলে গেল, বাংলার মধু মাস, এবং এই পরিবেশটা মধুময়, সেজন্য মধুর কথাটা আমার বারবার মনে আসছে। তা আমি বলবো যে ডেস্টিনি পরিবার অত্যন্ত সৌভাগ্যশালী এই কারণে যে দেশে বিদেশে আল্লাহর রহমতে আমি প্রায় 70-80টা দেশ ভ্রমণ করেছি। বাংলাদেশের পক্ষে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে বক্তৃতা দিয়েছি, ভোট দিয়েছি, এটা একটা বিরল সৌভাগ্য আমার। কিন্তু আমি বলবো যে আমি জীবনে খুবই ভালো ভালো বক্তৃতা যারা দেয় তাদের আমি শুনেছি, অন্তত 20 জনের নাম বলতে পারি যারা ইন্ডিয়ার মতো দেশের সেলিব্রিটি। কিন্তু আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আমাদের দেশে যে অল্প কয়েকজন আঙুলে গোনা যায়, যেমন আমার সৌভাগ্য হয়েছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে ভাষাবিদ, তার বক্তৃতা শোনার। তো প্রত্যেকের নিজস্ব আঙ্গিকে তাদের একটা অবদান আছে। তো ডেস্টিনি পরিবার অত্যন্ত সৌভাগ্যবান আমি বলবো যে আমাদের মোহাম্মদ রফিকুল আমিন সাহেব, তার অনুপ্রেরণা এবং বক্তৃতা আপনারা যে পাচ্ছেন এটা আপনাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয়। আমি তার দীর্ঘ জীবন কামনা করছি। আর আছে যেহেতু আমি আপনাদের পরিবারের সদস্য হয়েছি, তো সবার মতো একটা অ্যাম্বিশন থাকা দরকার। তা আমারও অ্যাম্বিশনটা আমি প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি যে আমিও ডায়মন্ড হতে চাই। আমি একজন একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং অধ্যাপক। আমি কমিউনিটি মেডিসিন পড়াই, স্পেশাল মেডিসিন। শুধু মেডিসিন না, যে মেডিসিন কমিউনিটিকে ভালো করবে। সেখানে প্রথম কথাই হলো আমরা ডাক্তার একজন রোগী ভালো করি, আর কমিউনিটি মেডিসিন সম্পূর্ণ কমিউনিটির দায়িত্ব। যেমন একজন মেডিসিন স্পেশালিস্ট, আপনারা যান অসুস্থ হলে একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে যান, উনি আপনাকে ভালো করেন, আপনার চিকিৎসা দেন, আপনি ভালো হয়ে যাবেন।
আমরা যারা কমিউনিটি মেডিসিন স্পেশালিস্ট, আমরা সম্পূর্ণ কমিউনিটিকে ভালো করে চিকিৎসা দিই। অর্থাৎ একটা গ্রামকে আমরা চিকিৎসা, যেমন ধরেন আমি যদি পুরা গ্রামের ভ্যাকসিনেশন দিই, সেখানে রোগী হবে না, সেইটা আমার স্পেশালিটি। তো আমি যে তাদেরকে আমাদের সাবজেক্টে পড়ানো হয় লিডারশিপ, এই রফিকুল ইসলাম সাহেব যে লিডারশিপটা পড়ালেন, আমি এমবিবিএস ক্লাসে উনার এই লেকচারটা আমি পড়াবো এখন। আমাদের মাঝে আরেকবার এসে কষ্ট করে আমাদের উদ্দেশ্যে আরো কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড জনাব মোহাম্মদ রফিকুল আমিন। একটা কথা যোগ করতে হবে, যেটা ট্রেনিং এ হয়তো কভার করা হয়নি। সব কিছুর মূলে হচ্ছে সততা, এবং সততা সর্বোৎকৃষ্ট পন্থা নয়, সততা হচ্ছে একমাত্র পন্থা, অনলি। এবং সেটা ধরে রাখতে পারলে, এবং সেটা ধরে রাখবেন আমার বিশ্বাস, তাহলে ডায়মন্ড হওয়াটা হচ্ছে যা সময়ের ব্যাপার। আপনারা যেমন আপনাদের একটা সন্তান হলে, বা আপনারা যখন জন্ম নিয়েছেন, আপনার বাবা মা যেমন দৃঢ় বিশ্বাস করতো যে আমার ছেলে বড় হবে, লেখাপড়া করে চাকরি বাকরি করবে, এই জিনিসগুলো যেমন খুব সহজে বিশ্বাস করে, অকপটে বিশ্বাস করে, আপনারা যখন ডেস্টিনির সাথে যোগদান করে সৎভাবে কাজ করেন, আমরাও কিন্তু ওইভাবেই বিশ্বাস করি যে আপনি ডায়মন্ড হচ্ছেন। আমি এখন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এই দেশের বরেণ্য সন্তান জনাব চাষী নজরুল ইসলামকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। ডেস্টিনি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। পত্রিকায় পড়তাম এবং কিছু কিছু কথাবার্তা মানুষের মুখে শুনতাম, তাই আমার অভিজ্ঞতা একেবারেই ছিল না। আজকে আমিন সাহেবের বক্তব্য শুনে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। এই জন্যে যে আমরা কিন্তু অভিনেতা এবং অভিনেত্রীদেরকে নাচাই, গান গাওয়াই, শিখাই, সংলাপ বলাই। উনি এত চমৎকার সংলাপে, এত চমৎকার ভাবে দাঁড়ি, কমা, সেমিকোলন দিয়ে অনর্গল যেভাবে বলে গেলেন, আমি এমন বক্তা ঢাকার মাঠে খুবই কম দেখেছি। কারণ বক্তৃতাই তো আমার অন্যতম, আমার জীবন বৃত্তান্তের অন্যতম অংশ বক্তৃতা, সংলাপ, বাচনভঙ্গি, স্টাইল অসাধারণ, অপূর্ব। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন হয়তো ভাবছেন এই একটি লোক যার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তিনি এইসব কথাবার্তা কেন বলছেন? সম্পর্ক নেই, কিন্তু আজ থেকে সম্পর্ক হয়ে গেল। আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন সাহেবকে ওনার সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সিস্টেমটা যে একটু বলতে হয়, যেমন মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম আর ট্রেডিং সিস্টেম পার্থক্য অনেকটা বেশি। মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে বলা হচ্ছে কত টাকার দাম পণ্যটা কিনেছি, কত টাকা প্রফিট করেছি, প্রফিটের 85% প্রফিট সকলের মধ্যে শেয়ার করেছি বলে আমরা আজকে গাড়ি দিতে পারছি এবং গাড়ি নিতে পারছি। একদম ক্লিন, এখানে কোনো কিছু হাইড করা নেই। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রেডিশনাল সিস্টেমে তাদের সিন্ডিকেট গুলা তারা কন্ট্রোল করে, কিন্তু এখানে কিন্তু সিন্ডিকেট নেই। আরেকটা জিনিস এখানে রয়েছে, আমরা যে স্বপ্ন দেখছি, স্বপ্ন বিশাল স্বপ্ন, স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য 2012 সালের কমিটমেন্ট করেছি। আমরা বিশ্বাস করি সবকিছু সম্ভব। আমি যদি নিজে ঠিক থাকি, তামাম দুনিয়া ঠিক। আমি যদি খারাপ হই, তামাম দুনিয়ার লোক খারাপ। তাই ডেস্টিনিতে যারা কাজ করছেন, যারা অসৎ ছিলেন তারাও সৎ হয়ে যেতেন সিস্টেমে পড়ে।